আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আর আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এখানে দেখতে পারতেছেন বাহিরে এখন অন্ধকার, এখন অনেক সকাল। তো আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি বাহিরে বৃষ্টি নামতেছে, অনেক বৃষ্টি, সারা রাত বৃষ্টি হইছে। তো তারপরে আমার এখন তো রান্নাঘরে যেতে হবে এই বৃষ্টির মধ্যেই, গিয়ে তারপরে আমার চা বানাইতে হবে। তো এজন্য আমি উঠছি তাড়াতাড়ি, আর বাইরে এখন অন্ধকার, আর এখন কিছুদিন যাবত তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যারা ওমানে থাকেন তারা জানেন। তো রাস্তাঘাট বন্যার মতো হয়ে গেছে, সমুদ্রের পানি একদম অনেক বেড়ে গেছে, রাস্তায় পানি উঠে গেছে। তো এরকম অবস্থা। তো আমি রান্নাঘরে চলে আসছি, আসার পরে আমি চা বানাইতেছি। আমার অনেকদিন ধরে আমি চা শেয়ার করি না, আমার হাতের চা অনেকে পছন্দ করেন, হয়তোবা খেতে পারেন না, কিন্তু দেখলে অনেকে অনেকে বলেন যে অনেক সুন্দর হইছে। তো রমজান মাস গেল, এই জন্য চা বানানো হয়নি, আর হইছে ম্যাডামের জন্য, কারণ ম্যাডাম তো নাস্তা করছে, মাঝে মাঝে বানাইছি, সব প্রতিদিন না। তার এখন প্রতিদিনই চা খায়, তো বানাইতে হয়। তো ভাবলাম যে আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করি, আর বাইরে ওয়েদারটা অনেক বেশি বৃষ্টি, এই জন্য খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম। যদিও এত সকালে বৃষ্টির মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তবুও কি করার, যেহেতু কাজ করতেই হবে আমাদের, ঝড় বৃষ্টি কোনো কিছুই এগুলো আমাদের জন্য না। এগুলা যতই হোক তবুও আমাদের কাজ করতেই হবে আমাদের টাইম মতো, কারণ আমরা যদি কাজ না করি তাহলে পুরা ফ্যামিলিটাই অচল হয়ে যাবে। এরকম একটা অবস্থা, মানে এরা আরব দেশের মানুষ কাজের মানুষদের উপর একদম সম্পূর্ণ নির্ভরশীল। একদিন যদি কাজের মানুষ অসুস্থ থাকে তাহলে দেখবেন বাড়ি ঘরের অবস্থা, তারপর খাওয়া দাওয়া হয়তো বা বাহির থেকে কিনাই না খাবে, কিন্তু ঘর বাড়ির অবস্থা যা তা হয়ে থাকবে এরকম। মানে ওদের জন্মই হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল হইয়া চলতে এইরকম। তো এখানে আমি এই যে চার মধ্যে চিনি লিকার দিয়ে দিছি, লিকারগুলা কালার এসে গেছে প্রায়, এখন আমি দুধ ঢেলে দিব। আমি 2 কোটা দুধ দেই, ছোট একটা ফ্লাক্সে চা বানাই। চায়ের মধ্যে কিন্তু দুধ বেশি হলে ভালো লাগে, তো এই জন্য আমি 2 ফ্লাক্স করে দেই। আর আমি এখানে এলাচের গুঁড়ো দিব সামান্য পরিমাণে, কারণ আমার ম্যাডামে যে এলাচের গুঁড়ো এখন চায়ের মধ্যে মানে দিতে বলে, কারণ উনি এলাচের গুঁড়ো দিয়ে চা এখন খায়, আগে খাইতো না এখন খায়, পরে অল্প একটু পরিমাণে আমি দিব। ম্যাডামের মেয়েরা আবার ওগুলা এলাচের গুঁড়ো পছন্দ করে না। তো আমি ম্যাডামের স্কুলে চা বানাই দেই, যখন তখন এলাচের গুঁড়ো দিয়ে বানাই দেই না। তো ম্যাডামে ওগুলা স্কুলে খায়, অনেক ভালো লাগে, এই জন্য বাসায়ও সামান্য পরিমাণে আর কি দিতে বলে। তো এই দেখেন আমি অল্প পরিমাণে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি অনেকক্ষণ পরে জাল করে নিব, চাটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয়। তো এই দেখেন আমার চা জাল হতে হতে প্রায় ঘন হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে চা নামাই নিব। কালারটা খুব সুন্দর আসছে দেখেন। তো এই জন্যই ওই যে দুধের জন্য আর চার জালটা বেশি দিতে হয়। অনেকে এই যে চা দুধ দিয়ে নামায় ফেলে, বেশিক্ষণ জাল দেয় না, কিন্তু এইভাবে দিলে দুধের একটা কাঁচা গন্ধ থাকে। এই জন্য দুধ দিয়ে এভাবে জাল দিতে হয় অনেকক্ষণ, তাহলে চায়ের কালারটা তারপরে ঘ্রাণ খুব সুন্দর হয়, এমনকি চা ঘন হয়। তো আমার চা হয়ে গেছে, এখন আমি এই যে ফ্লাক্স এখানে রেডি করে রাখছি, এই ফ্লাক্সের মধ্যে ঢালবো। তো আমাদের বাসায় আমার ম্যাডাম, আমি আর ম্যাডামের ওই যে মেঝু মেয়ে আর ছোটটা, ওরা একটু একটু করে রুটি দিয়ে ভিজায় খায় চা, আর বড় মেয়ে খায় না। তো এই জন্য এই ছোট ফ্লাক্সেই যে হয়ে যায়, আমরা সবাই খেয়েও আবার 1 কাপের মতো এখানে থাকে এই ফ্লাক্সে, ম্যাডামের হাজব্যান্ডের জন্য রেখে দেয়। উনি খায় না, উনি ঘুমায় থাকে, তারপরেও কি করে, যেদিন চা আমি ফালাই দেই, দেখা যাচ্ছে যে উনি ঘুম থেকে ও প্রতিদিন রাখার পরে উনি দেখি খায় না, এজন্য আমি ফালাই দিয়ে আমি ফ্লাক্স ধুয়ে ফেলি, কারণ ওই চা আর কেউ খাবে না। তো এই জন্য আমি ফ্লাক্স ধুয়ে ফেলি। ওই দিন উনি কি করে, ঘুম থেকে উঠে তারপরে চা খুঁজে, আর যেদিন চা রেখে দেই ফ্লাক্সে ওই দিন আর খায় না। তো এরকম অবস্থা। তো এখানে সামন রুটি, এই যে রুটি দিয়ে চা খাবে ওরা। তো আমি একটা ট্রের ভিতরে সব কিছু রেডি করে রাখলাম। এখন আমি চলে যাব বাহিরে, আমার রুমে গিয়ে আমি বসে থাকবো, তারপরে ওরা ঘুম থেকে উঠলে আমাকে ডাক দিবে, তারপরে আমি গিয়ে ভিতরে কাজ শুরু করব ওদেরকে নাস্তা দিয়ে। তো এই দেখেন এই সিঁড়িটা দিয়ে নামতে অনেক সমস্যা হয় আমার, একবার আমি পা পিছলে পড়ে গেছিলাম, ব্যথা পাইছিলাম, পা ছুলে গেছিল। আর এই দেখেন বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, উঠানে একদম পুরা পানি। তো এখনো বৃষ্টি পড়তেছে ছিটা ছিটা।
তো আজকে সারাদিনই বৃষ্টি হবে, ম্যাডামরা বলল গতকালকে যে সারাদিন বৃষ্টি হবে। তারপরে অনেক কাজকর্ম করে রুমে গিয়ে নাস্তা করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো আমি দুপুরে হচ্ছে ম্যাডামের সাথে বাহিরে গেছিলাম, বাহির থেকে এসে আমি তাড়াহুড়া করে ওই যে রান্না করতেছি সকালবেলা। এই যে মাংসগুলো দেখতেছেন না, এই মাংসগুলো ওই যে ঈদের মধ্যে নিয়ে আসছিল, ঈদের পরের দিন পোড়া মাংস খাসি পোড়াই নিয়ে আসছিল। তো ওই মাংস ভালো মতো সিদ্ধ হয় নাই, তো আমার ম্যাডাম বলছে ওইটাকে আবার ভালো মতো মশলা দিয়ে সিদ্ধ করে রান্না করতে আমার মতো করে। তো এখানে ওরা মশলা দিয়েও কিন্তু পুড়ছে, পোড়ার পরে এই এক্সট্রা মশলাগুলো আমি এগুলো ধুয়ে ফেলতেছি, কারণ এই মশলা সহ রান্না করলে ভালো লাগবে না খাইতে, এর জন্য আমি এক্সট্রা মশলাগুলো ধুয়ে ফেলতেছি। আর ওরা কেমন মাংস খায়, আমাদের দেশ হইলে এই খাসির মাংস কত সুন্দর করে কাইটা কাইটা মশলা দিয়ে রান্না করে খাইতো। আর দেখেন এরকম করে বড় বড় পিস করে তারপরে কি করে কলা পাতা আর ছালার মধ্যে পেঁচাইয়া মাটির নিচে দেয় পোড়ার জন্য। আগের দিন রাতে মাটির নিচে দেয়, পরের দিন দুপুরবেলা উঠানোর পরে যার যারটা সে নিয়ে যায় আর কি। এগুলা বাসায় পড়ে সরি বাসায় না, এগুলা বাহিরে পড়তে দেয়। তো পুরা আনাম একটা খাসি আমার কফিলে পড়তে দিছিল, তো এই যে পুরাই নিয়ে আসছে। তো এখন আমরা ওই দিন খাওয়া দাওয়া করছি আর বাকিগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখছি, এগুলো বের করবো আর যেদিন বের করি ওই দিন আমি আমার মতো করে রান্না করবো আর কি। তো এখানে সালোনা রান্না করতেছি আমি মাংস দিয়ে, ওই হচ্ছে আলু গাজর এগুলা, আর কোনো সবজি নাই ফ্রিজে। আর এই মাংসগুলো দেখেন আমি হচ্ছে ওটা হাড়ের থেকে মাংসগুলো ছাড়াই নিছি, হাড়গুলা ফালাই দিছি। তো হচ্ছে এইভাবে করে সালনা রান্না করতেছি আমি এই চুলার মধ্যে কিছুক্ষণ কষায়, তারপরে আমি ওইখানে ইয়ের মধ্যে দিয়ে দিব, কি বলে প্রেশার কুকারে দিয়ে দিব, যেহেতু মাংসটা ভালো মতো সিদ্ধ হয় না, আমার ম্যাডাম আর একটু বেশি সিদ্ধ করতে বলছে, এর জন্য আমি চুলার মধ্যে কিছুক্ষণ কষাইয়া তারপরে আমি ওই প্রেশার কুকারে দিয়ে দিব, যাতে করে 20 মিনিটের মতো দিলে হয়ে যাবে, যাতে করে সবজি আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। অবশ্য আমি আমার মন মতো করে রান্না করছি, অনেক মজা হয়েছিল রান্নাটা। আর এখানে আমি হচ্ছে ভাতটা বসাই দিছি, ভাত তো এখনো হয় নাই, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। তো এখানে দেখেন আমার হচ্ছে তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ওই ইয়ের ভিতরে দিয়ে দিব, কি বলে প্রেশার কুকারে দিয়ে দিব। আমি হচ্ছে এখন অন্ধকারের মধ্যে ভিডিও এডিটিং করতেছি। এখন আপনারা বলতে পারেন অন্ধকার কেন, বিদেশে তো কারেন্ট যায় না। তো কিছুদিন এমন পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমার বাসার সামনে একটা বাসা, ওই বাসার সামনে কারেন্টের খাম্বার লাইন আছে না, ওইখানে আগুন ধরছিল বিকেলবেলা। তো ম্যাডাম বলল যে রাতে হয়তো বা কিছুক্ষণের জন্য কারেন্ট নিয়ে তারপর ওইটা ঠিক করবে। তো আমার বাসায় কারেন্ট নাই বর্তমানে। এখন আমি রুমে শুয়ে শুয়ে ভিডিও ভাবলাম যে যেহেতু কারেন্ট নাই আমি ভিডিওটা এডিটিং করে ফেলি। আর এখানে আমি দেখেন তরমুজ কাটতেছিলাম, আজকে এই তরমুজটা কাটলাম, কাটার পরে দেখি ভিতরে বেশি লাল না, সাদা সাদা। তো এই ম্যাডামে অনেকগুলো তরমুজ নিয়ে আসছিল, সে রমজান মাসে 4-5টা কিনে নিয়ে আসছিল। তো একটা তরমুজও লাল হয় নাই, সবগুলা তরমুজ এরকম সাদা সাদা, মজা ছিল না। এখন কি করব, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, ফালাই দিবে নাকি? যাই হোক আমি কাইটা কাইটা দিই, ওনারা খায় আর ফালাই দেয় এরকম করে। তো ওই দেখেন আমার পিছনে ফয়সালে সুন্দর একটা গেঞ্জি পরছে দাঁড়ায় রইছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে এটা মিষ্টি কেমন, যে পাইনছা পাইনছা মিষ্টি না। তো যাই হোক আমি কাইটা দিব, পাইনছা হোক আর যাই হোক, সাদা হোক আর লাল হোক, আমার কাটার দরকার, আমি কাইটা দিব। এখন ওনাদের খাওয়ার সময় যদি বলে যে ভালো লাগে না ফালাই দিতে, তাহলে ফালাবো, নাইলে আমি কেন ফালাইতে যাব? আমাকে বললে আমি ফালাবো, আর না বললে কাইটা দিব প্রতিদিন। তো আমি এখানে অল্প পরিমাণে নিছি, যেহেতু আরও ফল আছে, তো এই জন্য বেশি পরিমাণে না অল্প পরিমাণে নিলাম, নিয়ে এখন আমি এই যে কাইটা নিচ্ছি। আজকেও বাহিরে এত পরিমাণে বৃষ্টি, কিছুক্ষণ আগে আমি বিকালে কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, এখন কিছুক্ষণ আগে দেখি ঝপঝপায় বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি করে আমি হচ্ছে উঠাই নিছি, কারণ হালকা শুকাইছে কাপড়গুলা। এখন যদি ওইগুলা ভিজা যায় তাহলে আবারও সমস্যা। এমনি আমি 2 দিন ধরে কাপড় ধুইতে পারি না। তারপরে আমার ম্যাডামের মেয়েদেরকে বলছি যে কাপড় চোপড় সেফটি করে পরবে, কারণ যেহেতু বৃষ্টির মধ্যে হচ্ছে কাপড় ধুইতে পারবো না। পরে ওরা আমার কথা শুনছে আর কি, কাপড় চোপড় বেশি নোংরা করে না বৃষ্টির মধ্যে। আর ওই যে ম্যাডামের পিচ্ছি মেয়ে এসে আমাকে কি যেন একটা বলতেছিল, আমি ভুলে গেছি। যাই হোক আমি ভয়েসটা পরে হাইড করে দেওয়া হয়েছে, আমি এই ভিডিওটার আবার হচ্ছে ভয়েস আবার দিচ্ছি। আর ফয়সাল দেখেন কীভাবে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, এরকমই সবসময় দৌড়াদৌড়ি লাফালাফি করে। তো আমার ম্যাডামই কিন্তু জানে যে ও এরকম দৌড়াদৌড়ি লাফালাফি করে। তো
এরকম করতে করতে যদি এক সময় ব্যথা পায় তাহলে কিন্তু ওর দোষ ওই ব্যথাই পায়। তো এই দোষ যদি অন্য কারোর উপর ঘাড়ে দেয় তাহলে তো হয় না। কিন্তু ম্যাডাম কিন্তু জানে যে ও এরকম করে, তারপরও ওনাদের মনে অবিশ্বাস। তো যাই হোক, এখানে আমি তরমুজ কাটতেছি। ও আচ্ছা, মনে পড়ছে, ম্যাডামের পিচ্ছি মেয়ে আইসা আমার জিজ্ঞেস করতেছে যে আজকে কি রান্না করতেছি দুপুরে। তো আমি আবার ওরে বলতেছি যে তুই না আমাকে সকালবেলা বললি এটা রান্না করতে, ভুলে গেছিস? ও ভুলে গেছি, তাই নিয়ে হাসতেছিলাম আর কি। তো যাই হোক, আর ম্যাডামে বাজার করতে যাবে বিকালে, তো এই জন্য আমি কিছু বাজারের কথা ওরে বললাম জানাইতে ম্যাডামকে, ম্যাডাম কিনা নিয়ে আসবে। এই হলো কথা হয়েছিল ওর সাথে, এখন মনে পড়ছে। তো এখানে আমার হচ্ছে প্রেসার কুকারের যে তরকারি ওইটা ভালো মতো 20 মিনিট টাইম হয়ে গেছে। তো আমি এখন পাতিলের মধ্যে ঢেলা দিলাম। এখন এইখানে আমি কিছুক্ষণ রান্না করে নিব, করলেই আমার রান্না হয়ে যাবে। তো এই কারেন্ট চলে গেছে, আসবে কখন আমি নিজেও জানি না। গরম লাগতেছে, ঘরে শুয়ে শুয়ে ভিডিও বানাইতেছি, আর আমার ভিডিও এডিটিং করতেছি। আমার ম্যাডাম বাচ্চাদের নিয়ে উঠানে বেরোয় গেছে, কারণ ওরা ভিতরে অন্ধকারে হচ্ছে থাকতে পারে নাই, ওরা উঠানে মনে হয় বসে আছে। আমি শব্দ পাচ্ছি ওদের কথার, ফয়সাল চিল্লাইতাছে, দৌড়াইতাছে, এই শব্দ পাওয়া যাচ্ছে। তো এই যে আমার সালোনা রান্না হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ। এটা কিন্তু সুন্দর হয়েছে, রান্নাটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, আবার খাইতেও কিন্তু ভালো হয়েছিল। তো ওদের দেশের খাবার অনুযায়ী অনেক টেস্ট হয়েছিল। আর আমি তো এখানে জিরা, আদা, রসুন সব কিছু দিয়ে রান্না করছি। আমি কখন বাংলাদেশের মতো করে আমি কষায় মশায় সুন্দর করে মশলা দিয়ে রান্না করি। তারপরে এখানে আমার ম্যাডাম হচ্ছে চপার নিয়ে আসছে। এটা হচ্ছে সবজি চপার, সালাদ কাটার চপার নিয়ে আসছে। তো এটা এখন আনবক্সিং করি নাই, তো করবো এটা আনবক্সিং। আবার আরেকটা চপার নিয়ে আসছে, ওটা হলো সবজি কাটার জন্য। বাজার করতে গেছিলো, তো ওইখানে দেখছে চপার, পর আরেকটা নিয়ে আসছে। পর আমাকে বললো যে একটাতে সালাদ কাটতে আর একটাতে পেঁয়াজ সবজি কাটতে, কারণ সালাদেরটা দিয়ে পেঁয়াজ কাটলে পরে গন্ধ আসবে পেঁয়াজের, সালাদের জন্য আলাদা আলাদা। তো এইখানে আবার ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসছে, এটা হচ্ছে আমি কার্পেট পরিষ্কার করার জন্য। তো এটা আমি এখন খুলবো, খুলে তারপর সেটিং করব, কারণ এটা আলাদা আলাদা আছে, বের করে সেটিং করতে হবে। তো ওইদিকে যে নতুন মেশিনও নিয়ে আসছে। সকালে আমার ম্যাডাম আমাকে নিয়ে এই দোকানে গেছে, যাওয়ার পরে এই মেশিন, তারপরে এই ভ্যাকুয়াম ক্লিনার, আর হচ্ছে ওই সালাদ বানানোর চপারটা, তো ওইটা হচ্ছে আমার ম্যাডাম সকালে গিয়ে অর্ডার দিয়ে আসছে, এই দুপুরবেলা দিয়ে গেছে বাসায়। তো একটা আপু আমাকে জিজ্ঞাসা করছিলেন কমেন্ট করে যে এই চপারগুলোর প্রাইস কত নিছে বাংলাদেশের। তো এই চপারের প্রাইস হচ্ছে 10 রিয়াল নিছে। 10 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 3000 টাকা হয়। তো ওই হচ্ছে বাংলাদেশে প্রায় 3000 টাকা নিছে আর কি, মানে প্রায় 3000 10 রিয়ালে। তো এই হলো। আর চপার আরেকটা নিয়ে আসছে, ওইটা বড়, আবার এটা একটু ছোট। তারপরে যাই হোক, আমি ঝাড়ু দিয়ে সবসময় করতাম, আমি ঝাড়ু দিয়ে সবসময় কার্পেট ঝাড়ু দিতাম, ওইভাবে আর কষ্ট হয়। আর ওরা তো কার্পেট অনেক বেশি খাওয়া দাওয়া করে, নোংরা করে, ওগুলা ঝাড়ু দিয়েও যাইতে চায় না, এর জন্য এটা এনে দিছে, সুবিধা হয়েছে। তো এইখানে যাই হোক, আমি এখন এগুলো আনবক্সিং করব না, খালি ওই ক্লিনারটা, ভ্যাকুয়াম ক্লিনারটা, ওইটা আমি আনবক্সিং করে মানে রেডি করব, পরে আমি হচ্ছে কালকে এটা ব্যবহার করব কার্পেট পরিষ্কার করার সময়ের জন্য। এখন এটা খুলবো। তো এই হচ্ছে আমার হচ্ছে বিকেলবেলা একা একা, আমার সাথে হচ্ছে ফয়সালও ছিল, ফয়সাল বাইরে খেলতেছিল, আমার মতো আমি করতেছিলাম। আর মেশিনটা আমি মানে কিভাবে অন করতে হয় আমি ভালো মতো বুঝতেছিলাম না, এই জন্য কাপড় চোপড় ধুইতে পারি নাই। পরে আমি ওদেরকে বললাম যে যারা দোকানে বিক্রি করে ওদের কাছে জিজ্ঞাসা করতে, কিভাবে এটা ব্যবহার করতে হয় ওদের কাছে জানতে। পরে ওনারা ম্যাডামের হাজব্যান্ড, ম্যাডাম যায় নাই আর দোকানে। তারপরে এই যে আমি কি করছি, বই আছে না, ওই বই দেখা আমি নিজেই দেখছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ, 1 2 3 এভাবে স্টেপ বাই স্টেপ ওখানে ছিল। পরে আমি ওখান থেকে দেখে আমি হচ্ছে করছি, আমি মেশিন চালানো শিখে গেছি, মানে কিভাবে ওটা স্টার্ট দিতে হয়, কিভাবে কি এগুলো আমি পেরে গেছি আর কি। যাই হোক, তারপরে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখছিলাম। আর এখানে আমার ভ্যাকুয়াম ক্লিনারটা দেখেন আমি করে রেডি করে ফেলছি, এটা মানে জয়েন করে ফেলছি, যেটার সাথে যেটা জয়েন্ট ওটা আমি করে ফেলছি। এখন এখানে রেখে দিয়েছি, এখানেই থাকুক। প্রতিদিন কাজকর্ম করার পরে এখানে এনে রেখে দেব, কারণ ঘরের ভিতরে রাখা যাবে না,
ওইখানে রাখলে ওরা পোলাপানে এগুলা দিয়া পরে খেলাধুলা করলে নষ্ট হয়ে যাবে। ওরা আবার কাজের জিনিস নিয়ে মনে করেন যে খেলাধুলা করে নষ্ট করে ফেলে, কিছুই বলে না আমার ম্যাডাম। প্রচুর জিনিস ওরা নষ্ট করে কিন্তু কিছুই বলে না, আরেকটা কিনাই না দেয় কিন্তু ওদেরকে কিছু বলে না। টাকা আছে এই করে, ওয়েস্ট করে, কোনো ব্যাপার না এগুলা ওদের কাছে। কিন্তু ওই যে কাজের মানুষকে একটু বেশি টাকা বেতন দিলেই ওদের শরীরে বাজে আর কি, কিন্তু নিজেরা অপচয় করে ওগুলা কোনো সমস্যা না। যাই হোক, এই যে আমার উঠানে কাপড় চোপড় আছে, এগুলা এখনো শুকায় নাই, রোদ উঠছে হালকা হালকা, পরে আমি দিছি। তো আল্লাহ হাফেজ।